আমরা তো কতবার বলেছি যে আমরা 2016 সালে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে জোট করে লড়াই করেছিলাম, 21-এ করেছি, গত লোকসভা নির্বাচনে করেছি, এবারের বিধানসভা নির্বাচনে আমাদের বক্তব্য ছিল যে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে। এটাই পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত লাগবে। এবার দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দিদির দলের লোকরা কংগ্রেসের লোকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, তাদের ব্যাপার। দিদি যখন চারদিকে জায়গা পান না তখন কংগ্রেসে যাওয়ার চেষ্টা করে, জায়গা পেলে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াবে, সেটা হচ্ছে দিদির চরিত্র। হ্যাঁ, শঙ্কর মালাক আমাদের দীর্ঘদিনের নেতা, আমার তার খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখন যেতাম শঙ্কর মালাকার সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টি একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলের দুঃখ পেয়ে, জানি না কেন গেছে, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ। খুব খুব দুশ্চিন্তার বিষয়টা। ছাত্রছাত্রীরা যাবে কোথায়? মেহনত করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, এখন তাদের রেজাল্ট বেরিয়েছিল, কিছু জায়গায় পড়তে গেলে সেখানে তাদের জন্য সরকার প্রস্তুত নয়। আবার এই সমস্ত পাস করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। সেখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যর্থ। একে তো শিক্ষকদের চাকরি তিনি খেয়েছেন, তাদের ভবিষ্যৎ তো 12টা বাজিয়ে দিয়েছেন, এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ 12টা বাজানোর রাস্তায় তিনি নেমে দিচ্ছেন। করতে পারে, এটা তৃণমূল ধান্দা করতে পারে না। বিজেপি কাকে ঠেলতে জানি না, তবে মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারে, করতে পারে। বললাম যে সবকিছুই করতে পারে সে, সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিল, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টা ছিল। তৃণমূলের একটা তো লোক, এটা তো তৃণমূল আবার খবরে বাজারে খাবে আমরা কংগ্রেসের সঙ্গে আছি। কত বড় আমাকে হারানোর সময় বলেছিল না আমরা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া গেটের লোক। মমতা ব্যানার্জিকে যে বিশ্বাস করেছে সে অতল জলে তলিয়ে যাবে, পৃথিবী দেখতে যাবে। মমতা ব্যানার্জি এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক অনেক কিছু বলে তার সম্পর্কে, তাকে কমসে কম বিশ্বাস করা যায়। এমন একটা রাজনৈতিক ব্যক্তি যাকে বিশ্বাস করা উচিত নয় বলে আমি মনে করি। দেখুন, নির্বাচন কমিশন করা সমস্যা, আমাদের যা দাবি দেওয়া তাতে তাতে দিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে একটাই কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, যে নির্বাচন যেন নিরপেক্ষ হয়। ইদানিং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। মহারাষ্ট্রে আমরা দেখলাম লোকসভা বিধানসভার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে ভোটের ব্যবধান 30 লাখ হয়ে গেল, মানে ভোটারের ব্যবধান 30 লাখ হয়ে গেল। এটা তো ম্যাজিক ছাড়া সম্ভব না। নির্বাচন কমিশনের তরফে যদি সতর্কতা থাকতো বা নিরপেক্ষতা থাকতো, তাহলে হঠাৎ করে কয়েক মাসের মধ্যে 30 লক্ষ ভোটার বেড়ে যেতে না। ভোটার হিসাবে আমি বলছি, জন্ম হতে পারে, কিন্তু ভোটার বেড়ে গেল হঠাৎ করে 6 মাসের মধ্যে 30 লাখ, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা মহারাষ্ট্র হয়েছে, কিন্তু তার জন্য আমরা হেরেছি। অভিযোগ আমাদের স্পষ্ট এবং অভিযোগ আমরা করেছি। ভালো দেখা করুন, আমি তো বলবো দিদিকে দিল্লিতে অবস্থান করুন, অনশন করুন, প্রতিবাদ করুন। আমরা তো চাই আপনি লড়ুন বাংলার জন্য। এই যে বাংলার এতগুলো লোক সুযোগ পাচ্ছে না, মনে করুন 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ তো কংগ্রেস সরকার এনে দিয়েছিল, সেই কাজটা এই বাংলায় হয়েছে।
সেই কাজ সারা ভারতবর্ষের সব রাজ্যে চলছে। সেই কাজ ভারতবর্ষের কংগ্রেস রাজ্য, ভারতবর্ষের বিজেপি রাজ্য, ভারতবর্ষের বাম রাজ্য, সব রাজ্যে কিন্তু 100 দিনের কাজ চলছে। হঠাৎ পশ্চিমবঙ্গে বন্ধ হলো কেন, তার ব্যাখ্যা আমরা জানি না। সেখানে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কি তার কথা আমরা জানি না। আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন, শিক্ষকদের চাকরি যারা মেরে খেল তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে। আর 100 দিনের কাজ, আবাসের টাকা যারা পেল না তাদের জন্য একটা কোর্ট করতে পারলেন না, একটা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না। এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে। এই বাংলা পেল না, বাংলা পেল না, আমরা পেলাম না, আমিই দিলাম। তুমি কে দেবার মালিক? সেই মানুষই দিচ্ছে, সে কেন্দ্রই দেখ, রাজ্যই দেখ, টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে। মাঝে থেকে বাংলার কি হাল হয়েছে? আজকে বাংলায় ঋণের গায়ে বাংলা জর্জরিত, ঋণের জালে বাংলা আবদ্ধ, ঋণে বাংলা ভরাডুবি। তাই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে মানুষের কাছ থেকে আইনি পথে ছিনতাই করা হচ্ছে। আপনার জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, ট্রাফিক চলে যান সবসময় লাল দেখতে পাবেন, গাড়ি ভিড় হলে লাল বাতি জ্বালিয়ে দিয়ে তাদেরকে ট্যাক্স আদায় করা হচ্ছে, পেনাল্টি আদায় করা হচ্ছে। ছোটোখাটো মাঝারি সব গাড়ি পেনাল্টি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিছু করলে আর না করলে পেনাল্টি পেনাল্টি পেনাল্টি। সমস্ত গাড়ি চালকদের এই পেনাল্টি দিতে তাদের দিশেহারা অবস্থা। লক্ষ্য একটাই রাজ্যের, যে রাজ্যের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নাই, তাই তার অর্থ রোজগার করা দরকার। সে অর্থ রোজগার করতে সাধারণ মানুষের উপর তারা আজকে এইরকম ভাবে আইনি পথে সাধারণ মানুষের সঙ্গে তারা হাজারি করছে, আইনি পথে। লজ্জা তো কিছু নেই যে মহিলাকে জোর করে নগ্ন করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে নিন্দা করছে। দিদি বলে দিন, সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচারপতি আছে তাদেরকে আপনি মানেন না, তাহলে কি ঝামেলা দিতে পারেন? ওটা দিদির খোকাবাবু, তাই এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা নেতৃত্ব, আর পার্লামেন্টে কিছু থার্ড পদ আর না থাক আর না থাক ওই নেতা, তাহলে সে দিদির খোকাবাবু, অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প না, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রোটোকল অনুযায়ী করবে না, দিদি তো মানে না এইসব না। দেখুন বিদেশে গিয়ে তো মোদি তোষামোদি করে এখানে দিদি তোষামোদি করবে, বলার কি আছে? এই যে খোকাবাবু বিদেশে গিয়ে যা প্রয়োজন হয় তার থেকে বেশি মোদি তোষামোদি করবে, যেই পশ্চিমবঙ্গে পা দিলে এবার দিদি তোষামোদি আরম্ভ হয়ে গেল। এবার দেখা দেখি চলবে, কে যাবে কে যাবে না, এটা চলবে। আরে পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা যে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। দিদির নির্দেশে হচ্ছে সব, এটা অন্য লোক করতে দেখতে মজা কি হচ্ছে। देखिए ऑपरेशन सिंदूर जो पहलगांव कायरानापूर्ण हमले की बात तय किए गए थे और अंजाम भी दिए गए हैं। ये ऑपरेशन सिंदूर के लिए कांग्रेस पार्टी की तरफ से सरकार को पूर्ण समर्थन हम लोग दिए थे। और दूसरी बात ये ऑपरेशन सिंदूर हमारे देश की फौज ने, हमारे मिलिट्री ने अंजाम दिया और कामयाब हासिल की। लेकिन इसी दरमियान
बहुत सारे विवादित बातें आ रहे हैं जहां सवाल खड़ा होते हैं। कभी हमारे एक्सटर्नल अफेयर्स मिनिस्टर कहते हैं कि हमला करने के पहले हम लोग पाकिस्तान को सूचना दी थी। तो राहुल गांधी जी सवाल उठा कि हमला करने के पहले क्यों सूचना दिए गए थे। इसमें तो पाकिस्तानी फौजों ने और सचेत हो जाएंगे। और क्या इसके लिए कोई बुरा असर हुई, कोई हमारे विमानों में कोई क्षति हुई। उस दिन राहुल गांधी जी जो शंका जताई थी, वो शंका को लेकर ठीकरा फोड़ने की कोई कमी नहीं की, मजाक उड़ाने की कोई कमी नहीं हुई, आलोचना निंदा करने की कोई कमी नहीं हुई। लेकिन बाद में सिंगापुर में सांग्रीला बैठक में जब हमारे सीडीएस साहब खुद ये स्वीकारा कि हाँ हमारे कोई विमानों क्षति हुई, फिर बाद में हम सारे खामियां को चुस्त और दुरुस्त करते हुए दोबारा जो हमला बोला, उसमें पाकिस्तान को भारी नुकसान है। ठीक है, हम भी तो चाहते हैं पाकिस्तान को तबाह किया जाए और ज़्यादा नुकसान हो, लेकिन कभी विदेश मंत्री, कभी सीडीएस साहब जो बात कह रहे हैं वो सब देश की सरकार और देश की सरकार की जो स्पोक्स पर्सन वो कभी नहीं स्वीकारा। तो इसीलिए एक माहौल बनते हैं जहां सवाल खड़ा हो जाते हैं। तो इसलिए हमारी तरफ से ये मांग किए गए थे कि एक अधिवेशन, एक विशेष सत्र बुलाया जाए पार्लियामेंट में। ये विशेष सत्र में हम विस्तार से सारे मुद्दे को लेकर चर्चा करेंगे और देशवासियों को भी अवगत कराएंगे। लेकिन वो मौका अभी तक नहीं मिले। बदले में केंद्र की सरकार खुद को ढिढोरा पीटने के लिए अपने काउंसिल, मिनिस्ट्री ऑफ काउंसिल, एक मंत्री की सारे सभा बुलाए जहाँ कैबिनेट मंत्री भी रहेंगे और जहाँ राज्य मंत्री भी रहेंगे, और वहाँ सिर्फ सरकार की गुणगान किए जाएंगे। बाकी कोई सवाल पूछने का किसी की कोई हिम्मत भी नहीं, अधिकार भी नहीं, कोई मौका भी नहीं दिया जाएगा। तो इसमें जो भी होना है आज एक तरफा होंगे। खुद के सराहना खुद को करना पड़ेगा, खुद को देना पड़ेगी। लेकिन हम चाहते थे कि देश को सराहना करें, हमारे फौजियों को सराहना करें, उनकी सेवा की हम चर्चा करें और तारीफ करें। ये मौका हमें हाथ नहीं लग पा रहे। যায় না, বড় বড় ব্যাপার আমার জানা নাই। হতে পারে কথা ইন্ডিয়া গেম, আমার জানা নেই। দেখুন, অপারেশন সিঁদুর তাকে সফল যদি করে থাকে তাহলে সেটা ভারতবর্ষের সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনীর জয়গান গাই, তাদের জন্য গর্ববোধ করি, অহংকার বোধ করি। তার জন্যই কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করবে যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর, ভারতবর্ষের সফলতা, আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না, তিনি সর্বদলীয় মিটিংয়ে থাকছেন না। ভারতবর্ষের বিদেশমন্ত্রী এক কথা বলছে, ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান সাহেব
সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে। ফলে আমাদের কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আমার কাছে নয়, সারা দেশবাসীর কাছে। যেমন বিদেশমন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করি। রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন আগে জানালেন তো, আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কোনো বিমান তাদের লক্ষ্যবস্তুর মধ্যে এসে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে? রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার, ছোট করবার চেষ্টা করা হলো। পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবিকে এক করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানে বানানো। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী যিনি প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনটে বাহিনীর মধ্যে, নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান, সিডিএ, তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে, তারপরে আমরা পাল্টা পাকিস্তানকে জব্দ করেছি। ভালো কথা, আমরা তো জানতে চাই সেটা। কিন্তু সফলতাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ভাগ নেবে কেন? সফলতা দেশের সফলতা। এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশের। সফলতা হোক, বিফলতা হোক, ভালো হোক, মন্দ হোক, ত্রুটি হোক, বিচ্যুতি হোক, সব মিলিয়ে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। আর সেই আলোচনাটা হাওয়া হয়ে যাবে, যা কিছু হচ্ছে বাইরে বাইরে। এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার মানে কি? সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে, সেখানে রাজ্যমন্ত্রী থাকবে, অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদীজির আলোচনা। আপনি তো সেখানে বিরোধী দলকে ডাকতে পারতেন, আপনি বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন, তা কিন্তু করলেন না। তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্যের জন্য আপনি তো বক্তৃতা দেবেন, নিজেদের কথা বলবেন, পার্টির কথা বলবেন, সরকারের কথা বলবেন, কিন্তু একতরফা হয়ে গেল। সেখানে বিরোধীদের অবস্থান কোথায়? সেখানে বিরোধীদের মর্যাদা কোথায়? প্রশ্ন আমাদের এই কারণে, কারণ বিরোধী যারা, আমরা তো সমর্থন করি পাকিস্তানের বিরুদ্ধে এই হামলাকে, তো আমরা মনে প্রাণে সমর্থন করেছি, কোনো শর্ত তো করিনি আমরা। তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছু? তাহলে আপনার সরকারের মন্ত্রীরাই শুনতে আপনাদের কাহিনী, আমরা কেউ শুনবো না? দেশবাসী শুনবে না? দেখুন, বিরোধীরা, আমি জানি প্রথম দিনই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং তার পরপর সমস্ত বিরোধী দল, তারা পহেলগামের হামলার পর ভারতবর্ষের সরকারকে বলেছিল আপনার যে কোনো প্রতিশোধ দেওয়ার জন্য, পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় করুন, আমরা সবাই সর্বদলীয় মিটিংয়ে রাহুল গান্ধী নিজে অংশগ্রহণ করেছি। আমরা এই নিয়ে কখনো চুপচাপ করিনি, আমরা ওরা করিনি। এই নিয়ে গোটা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকার, তখন তৃণমূল আমাদের সেই দাবিকে সমর্থন করেন, যদি এখন তারা সমর্থন করে। এক জনসভায় বলেছে যে ট্রাম্পের আহ্বানে আত্মসমর্পণ করেছে মোদি। এই প্রসঙ্গে বিজেপি বলেছে যে राहुल गांधी হচ্ছে एजेंट पाकिस्तान और चीन। देखिए, राहुल गांधी की तो हर बात में पाकिस्तानी एजेंट बना देते हैं, ये तो कोई नई बात नहीं है। लेकिन राहुल गांधी जी की परिचय इसमें है, उनकी खूबियाँ इसमें है कि वो जो देखते हैं वो बोलते हैं, जो सच है, जो सच समझते हैं वो बोलते हैं, और बाद में इत्तेफाक से वो सच साबित भी होते हैं। आप मान के चलिए कि डीमोनेटाइजेशन की समय से लेकर कोविड और खासकर आखिरी बारी ऑपरेशन सिंदूर, राहुल गांधी जी जहाँ जहाँ तक उठाए थे, सवाल उठाए थे, ये सवाल उस समय उनकी मजाक उड़ाए गए थे। लेकिन बाद में सरकार ये सवाल से बच नहीं पाए। जैसे कि मान लीजिए सिंदूर, ऑपरेशन सिंदूर के बारे में भी राहुल ये सवाल उठाए थे कि हमारा विमान
हमारा विमान को क्षति हुई थी। ये तो सारे इनके खिलाफ भी काफ़ी उपहास किए गए थे, बहुत सारे शिकायत किए गए थे, बहुत सारे आरोप लगाए गए थे। उस समय में इनको पाकिस्तानी एजेंट बनाए गए थे, लेकिन बाद में CDS साहब, चीफ ऑफ डिफेंस साहब खुद ये स्वीकार करते कि हाँ कुछ तो हुआ, हमारे विमान में क्षति हुई। तो मतलब ये साफ है कि राहुल गांधी जी जिस मुद्दे पे सरकार की ध्यान आकर्षण करना चाहते थे, देशवासियों की कहना चाहते थे, जिसको मजाक उड़ाया गया था, वो इत्तेफाक से बाद में साबित हो चुके हैं, सही साबित हो चुके हैं। সিঙ্গুর নিয়ে ইন্ডিয়া জোট একটা বিশেষ অধিবেশন চাইছে, প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছে ব্লক স্তরে। मालूम भाई, तो शुरू के दिन से हम लोग ये प्रयास कर रहे हैं। सबसे पहले ये मुद्दा राहुल गांधी जी उठाए थे, मल्लिकार्जुन खड़गे साहब खत भी लिखे थे। उसके बाद सारे विपक्षियों ने इसका समर्थन भी किए थे, अलग रह गए थे TMC पार्टी, फिर वो भी अभी शामिल होने लगे हैं। ये मुद्दा तो बाजी भाई, ये चर्चा होना चाहिए, और इसलिए हम विशेष सत्र बुलाने की मांग करते आ रहे हैं। लेकिन केंद्र की सरकार इसमें अभी तक राजी नहीं हो रहे हैं, और इसलिए ना हमें ना देश के आम लोगों को सच क्या है और कहाँ तक सच है और क्या क्या हम हासिल किए हैं, इसके बारे में सरकार की तरफ से कोई आधिकारिक रूप से जानकारी हमें नहीं मिल पा रही है। तो इसे मद्देनज़र कांग्रेस और सारे विपक्षियों ने ये मांग कर रहे हैं कि जल्द से जल्द सदन के विशेष सत्र बुलाया जाए, क्योंकि हमें बात रखने की और बात सुनने की और विचार विमर्श करने की मौका मिले। चलिए ড্রোন নিয়ে সতর্কতা দরকার, আমাদের ড্রোন পলিসি তৈরি করা দরকার, ড্রোন পলিসি আরো শক্তপোক্ত করা দরকার। কারণ আজকের পৃথিবীতে যা দেখতে পাচ্ছি আমরা, তাতে আগামী দিনের পৃথিবীর মানুষ, পৃথিবীতে যুদ্ধ মানুষ করবে না, যুদ্ধ করবে যন্ত্র। আজকে ড্রোন টেকনোলজি কোথায় যেতে পারে তার প্রমাণ পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া, সেই সুপার পাওয়ারকে তছনছ করে দিল ইউক্রেন নামক একটা ছোট রাষ্ট্র, যাদের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার বন্দুকগুলি পর্যন্ত নাই। তারা টেকনোলজির সাহায্য নিয়ে, ড্রোনের সাহায্য নিয়ে রাশিয়ার মতো দেশে কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে একসঙ্গে আক্রমণ করে 41টা রাশিয়ার বিখ্যাত বোমারু বিমান সব ধ্বংস করে দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করবে। অতএব আগামী দিনে টেকনোলজি যেদিকে যাচ্ছে, তাতে মানুষের থেকে যন্ত্র যুদ্ধে বেশি প্রয়োজন হবে, মানুষের থেকে যন্ত্র ষড়যন্ত্রে হামলায় বেশি প্রয়োজন হবে। তাই সতর্ক হওয়া উচিত, এবং এটা সারা দেশ জুড়ে হওয়া উচিত। একটা কলকাতা বলে কোনো লাভ নেই, বাংলা বলে কোনো লাভ নেই, সারা দেশ জুড়ে এটা হওয়া উচিত। আরো কড়া ড্রোন পলিসি